আপনি ঠিক মতন ধরেন, আমার কথা শেষটা পর্যন্ত আপনি সরাবেন না। মনে করেন অনলাইনে যে যেরকম বল, আসলে বাস্তবের সাথে এটার সাথে কোনো মিল হবে না। বর্তমানে বাংলাদেশের যে জনগণ, তারা কি ওপেনাইজ এমপ্যাথির ট্র্যাপে পা দিয়েছে? কিন্তু তারা কি জানতে হবে এই ওপেনাইজ এমপ্যাথি আসলে বিষয়টা কি? ওপেনাইজ এমপ্যাথি অর্থাৎ যার বাংলা করলে হবে আপনার সহানুভূতিকে অস্ত্রে পরিণত করা। এই বিষয়টি বোঝার জন্যে জোবেথ ম্যাকডেনিয়েলের লেখা ওপেন মাইন্ড ম্যাগাজিনে একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। ধরে নিন আপনি একটি ইভি চালান, আপনি অবশ্যই শিশুদের প্রতি সংবেদনশীল। এবার সেক্ষেত্রে কোনো একজন লোক আপনার দিকে তাকিয়ে বলল যে আপনি আফ্রিকার শিশুদের হত্যার জন্য দায়ী। অবশ্যই আপনি অবাক হবেন, কিন্তু কেন? আসলে আফ্রিকার কঙ্গোতে কিছু কোবাল্টের খনি রয়েছে। সেখানে 6 বছর বয়স এবং তার থেকেও কম বয়সী কিছু শিশুরা সেই সমস্ত কোবাল্ট খনিতে কাজ করে এবং তাদের আর্থিক অবস্থা অত্যন্ত খারাপ, এবং এর সঙ্গে সঙ্গে কোবাল্ট যেহেতু একটি বিষাক্ত ধাতু, তার জন্য সেই সমস্ত শিশুদের মাঝে মাঝে মৃত্যু পর্যন্ত হতে পারে। কিন্তু আপনার সঙ্গে সেই শিশুদের সম্পর্ক কি? আসলে আপনি যে ইভি চালান তার যে ব্যাটারি, তার মধ্যে রয়েছে কোবাল্ট। অর্থাৎ কোথাও না কোথাও আপনাকে এইটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে আপনি যে ইভি চালান সেখানে প্রয়োজন হয় কোবাল্ট, এবং কোবাল্টের সঙ্গে সম্পর্ক রয়েছে সেই সমস্ত আফ্রিকান শিশুদের, এবং তাদের মৃত্যুর জন্য আপনি দায়ী। কিন্তু আসলে সত্যিটা কতটুকু? যদি পরিসংখ্যান তথ্য অনুসারে দেখা যায়, তাহলে ইভি তৈরির আগেও কিন্তু কোবাল্ট প্রয়োজন হতো, যেমন রং শিল্প, যেমন টারবাইন শিল্প, বা আরও বিভিন্ন ধরনের শিল্প রয়েছে। এছাড়াও বর্তমানে ব্যাটারি তৈরির টেকনোলজি এতটাই উন্নত হয়েছে যে সেখানে কিন্তু কোবাল্টের যে প্রয়োজন এবং লেডের যে প্রয়োজন কমে গেছে। ঠিক এইভাবে আপনার আমার অনুভূতি কিছু ভুল ইনফরমেশনের মাধ্যমে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের বিরুদ্ধে চালিত করার যে প্রবণতা, এটাকেই আমরা বলতে পারি ওপেনাইজ এমপ্যাথি। কিন্তু এই ওপেনাইজ এমপ্যাথি বা আমার যে অনুভূতি, সেই অনুভূতির যে সশস্ত্রীকরণ, এটি কি কি কারণে করা যেতে পারে অত্যন্ত সহজে? মূলত 3টি কারণ এর মধ্যে থাকতে পারে। প্রথমত, কেউ যদি কোনো কিছু ইমোশনাল ভাবে আমাদের কাছে আপিল করে, তাহলে মন থেকে আমরা যুক্তিকে সরিয়ে সহজেই সেই আপিলটাকে কিন্তু মেনে নিই। দ্বিতীয়ত, মিস ইনফরমেশন। তৃতীয়ত, যদি ইনফরমেশন থেকেও থাকে তাহলেও তা অনেক সময় অর্ধসত্য হয়। এবার সেই অর্ধসত্য বিশ্লেষণ করে সঠিক তথ্য জানার চেষ্টা অথবা বিশ্লেষণ করার যে ক্ষমতা, সেটি কোনোটি হয়তোবা আমাদের অনেক সময় থাকে না। 2016 সালের 15 ডিসেম্বর ওয়াশিংটন পোস্টে ঠিক এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, এবং পল ব্লুমের একটি বই রয়েছে এগেনস্ট এমপ্যাথি। সেই বইয়ে কিন্তু আমরা এই বিষয়ে অনেকটা তথ্য পেতে পারি। আমরা মূলত এখানে ক্রিটিক্যালভাবে দুটো বিষয়ে অ্যানালিসিস করব এবং দেখার চেষ্টা করব বাংলাদেশের জনগণ সত্যিই ওপেনাইজ এমপ্যাথির শিকার হয়েছে এবং কিভাবে তাদের মধ্যে ভুল ইনফরমেশনের মাধ্যমে ভারত বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এবার বাস্তবের ক্ষেত্রে আসা যাক। আমরা প্রত্যেকেই তাদের নিজেদের দেশকে কিন্তু অত্যন্ত ভালোবাসি, এবং দেশের মানুষের প্রতি আমাদের প্রত্যেকেই একটা সহানুভূতি কাজ করে। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবার সেক্ষেত্রে বাংলাদেশে ধরে নিন যে সমস্ত বহুজাতিক কোম্পানিগুলো ব্যবসা করে, সেই সমস্ত বহুজাতিক সংস্থাতে বাংলাদেশি জনগণই কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি কেউ এসে বলে যে সেই সমস্ত কোম্পানির যে সিইও এবং যে প্রধান প্রধান পদ, সেগুলোতে অন্য কোনো পার্শ্ববর্তী দেশের লোক এসে চাকুরি করছে, তাহলে সেই দেশের প্রতি বাংলাদেশি জনগণের একটা বিরূপ মনোভাব তৈরি হওয়াটা কিন্তু স্বাভাবিক। বাংলাদেশে কাজ করতেছে এমন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে, ধরেন ডেনিশ ডিফিউজি কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর, কি নাম? সুমিত্রা মুখার্জি। ক্রিস্টিয়ান এইড, কি নাম? পলাশ দাস। কি নাম? লাভিজান, সুরেশ বাটলেট, হোসেন ভাই, সুরেশ মারওয়া, ওসমান, আশিস দামলে, কেয়ার, রামদাস, সেভ দ্য সিনলেন, সুমন দাসগুপ্তা। যেটা আমি বলতে চাইতেছি সেটা হচ্ছে বেশিরভাগ আন্তর্জাতিক সংস্থার এডিং। ঠিক এমনই কিছু ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই। যেমন আসিফ নজরুল, যিনি বর্তমানে একজন উপদেষ্টা, উনি কি বলছেন চলুন দেখে নিই। আরে স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় ওই দেশে চাকরি করে? আবার অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে বাংলাদেশের যে সমস্ত বহুজাতিক কোম্পানিগুলো রয়েছে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয়রা সিইও পদে এবং বড় বড় পদে রয়েছেন। আইসিসি বাংলাদেশের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে যদি গিয়ে একটা ক্লিক করেন, তাহলে কিন্তু সেখান থেকে প্রায় পুরো সত্যিটা বেরিয়ে আসে। এখানে প্রায় 19টি বড় কোম্পানি রয়েছে, যার মধ্যে প্রায় 5 থেকে 6 জন সনাতন অথবা হিন্দু ধর্মাবলম্বী হয়তোবা। কিন্তু এই সনাতন ধর্মাবলম্বী মানেই তারা ভারতীয়, বাংলাদেশি হতে পারে না, এটা ঠিক সঠিক যুক্তি হলো না। বাকি সবাই অর্থাৎ 12 থেকে 13 জন কিন্তু একটি নির্দিষ্ট ধর্মের অনুসারী। অর্থাৎ ভিডিওতে যে প্রচার করা হচ্ছে তা কিন্তু সর্বৈব মিথ্যা।
এভাবে একটি ভুল ইনফরমেশনের মাধ্যমে বাংলাদেশের যে জনগণ তাদেরকে খেপিয়ে তোলা হচ্ছে, তাদের অনুভূতিকে কাজে লাগিয়ে ভুল ইনফরমেশনের মাধ্যমে ইন্ডিয়ার প্রতি একটি বিদ্বেষ মনোভাব গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা প্রায় 15,000 মেগাওয়াট। বাংলাদেশ ভারতের কাছ থেকে অত্যন্ত বেশি টাকা দিয়ে অযথা বিদ্যুৎ কেনে, যদিও বাংলাদেশ নিজেই বিদ্যুতের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ। ঠিক এই ব্যাপারটি এবার একটু ভালো করে বিশ্লেষণ করে দেখা যাক। প্রথমত, বাংলাদেশ সত্যিই কি বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ? চলুন একটি হিসেব করে দেখি। বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা প্রায় 15,000 মেগাওয়াট। শিল্প, কলকারখানা, চাষবাস এবং সাধারণ যে দৈনন্দিন গৃহস্থালির বিদ্যুৎ সেটি সহ। কিন্তু বাংলাদেশের উৎপাদন ক্ষমতা তাদের রিপোর্ট অনুসারে প্রায় 27,000 মেগাওয়াট, অর্থাৎ প্রায় 12,000 মেগাওয়াট বেশি উৎপন্ন করার ক্ষমতা রয়েছে। এটি সত্যিই একটি দেশের পক্ষে কিন্তু গর্বের বিষয়। কিন্তু এই 27,000 মেগাওয়াট কি সত্যিই 27,000 মেগাওয়াট, নাকি হিসেবে কোথাও একটু গড়মিল রয়েছে? মূলত আমরা যে হিসেবটা করতে যাচ্ছি সেখানে আমাদের কয়েকটি বিষয় মাথার মধ্যে রাখতে হবে। প্রথমটি হলো জলবিদ্যুৎ। বিভিন্ন হাইড্রো পাওয়ার প্রজেক্টে জলের উচ্চতা কিন্তু সারা বছর একই থাকে না। বর্তমানে কর্ণফুলী যে ব্যারেজ রয়েছে সেখানে বিদ্যুৎ উৎপাদনের যে সর্বোচ্চ ক্ষমতা তা প্রায় 230 মেগাওয়াট। কিন্তু সারা বছর তো আর জল একই উচ্চতায় থাকে না। বর্তমানে এখানে জলের উচ্চতা প্রায় 108 ফিট। এখান থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হয় তা প্রায় 210 মেগাওয়াটের মতো। কিন্তু বছরের অন্যান্য সময় যখন এখানে জলের উচ্চতা প্রায় 70 বা 71-এর আশেপাশে থাকে, তখন কিন্তু এখান থেকে 150 মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুৎ পাওয়া যায়। রূপপুরের যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সেটি কিন্তু এখনো চালুই হয়নি। এবার দ্বিতীয় যে বিষয়টি মাথায় রাখা প্রয়োজন সেটি হচ্ছে সৌর বিদ্যুতের ক্ষেত্রে। অরিন, তিস্তা এই সমস্ত বিভিন্ন কোম্পানিগুলো সোলার সিস্টেম থেকে বিদ্যুৎ উৎপন্ন করে। যেমন তিস্তা সোলারের উদাহরণই ধরা যাক। এর যে উৎপাদন ক্ষমতা সেটি রয়েছে প্রায় 200 মেগাওয়াট, কিন্তু সূর্যের আলোর উপর এটি নির্ভর করে, তাই এর উৎপাদন ক্ষমতা বর্তমানে প্রায় 130 মেগাওয়াট। কিন্তু এখানেও একটু প্রবলেম রয়েছে। দিনের বেলা আমরা এই 130 মেগাওয়াট শক্তি তো পেয়ে থাকি, কিন্তু রাত্রিতে এটি পাওয়া যায় না। অর্থাৎ দিন রাত মিলিয়ে এর গড় যে প্রাপ্যতা সেটি প্রায় 65 মেগাওয়াট। এখানে আরও একটি বিষয় অন্তর্ভুক্ত করতে হবে যে সমস্ত সোলার প্ল্যান্টগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রেই ফ্যাক্টরির নিজস্ব। তাই ফ্যাক্টরির চাহিদা মেটানোর পর যদি উদ্বৃত্ত কোনো বিদ্যুৎ থাকে তবে সেই বিদ্যুৎটি কিন্তু সেন্ট্রাল গ্রিডের সঙ্গে যুক্ত হয়, না হলে কিন্তু নয়। বাংলাদেশে এমন অনেক এলএনজি চালিতও বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভাড়া নেওয়া বা বিভিন্ন কলকারখানার। তাই সেই সমস্ত এলএনজির বিদ্যুৎ কেন্দ্রগুলোরও কিন্তু একই রকম মানদণ্ড। এছাড়াও ছোট ছোট যে সমস্ত ইউনিটগুলো রয়েছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় বন্ধ থাকে যন্ত্রাংশের ত্রুটির জন্য অথবা রক্ষণাবেক্ষণের জন্য। যেমন ঘোড়াঘাট ইউনিট 3, সাজিবাজার সিসিপিপি 330 মেগাওয়াট, বাঘাবাড়ি 200 মেগাওয়াট, এইচএসডি 5723, 8823, 5623, 5623, 5723, 8823, 2624, 2623 এবং 11/9/24 এরকম বিক্ষিপ্তভাবে যে কোনো একটি দিন উঠিয়ে নিন। বাংলাদেশ বিদ্যুৎ বোর্ডের যে ওয়েবসাইট সেখান থেকে যে 173টির মতো বিদ্যুৎ কেন্দ্রের হিসেব পাওয়া যায় তার অনেকগুলি ছোট, অনেকগুলি বন্ধ, তার মধ্যে অল্প কিছু বড় এবং মাঝারি মানের। তাই উইকি থেকে প্রাপ্ত তথ্য অনুসারে সে সমস্ত বড় বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা যদি যোগ করা হয় তাহলে সেটি দাঁড়ায় প্রায় 14,700 মেগাওয়াট। কিন্তু এর মধ্যেও একটি উল্লেখযোগ্য বিষয় হলো, যদি আপনি কোনো একটি মোটরসাইকেল নেন তাহলে সেটি যে সর্বোচ্চ আরপিএম এ চলে, আপনি কি সেই সর্বোচ্চ আরপিএম এ সেটি চালান? তার সঠিক কার্যক্ষমতা কিন্তু একটি নির্দিষ্ট আরপিএম পর্যন্তই বজায় থাকে। তাই এই 14,700 মেগাওয়াটের মধ্যে যদি 15% কম বিদ্যুৎ উৎপন্ন হয় তাহলে প্রকৃতপক্ষে প্রায় 12,500 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাংলাদেশে রয়েছে। এছাড়াও বাংলাদেশ যেভাবে উন্নতির দিকে এগোচ্ছিল সেভাবে যদি আরও কলকারখানা স্থাপিত হতো তাহলে সেই সমস্ত কলকারখানার জন্য অতিরিক্ত পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হতো। তাই বলা যেতেই পারে ভারত থেকে যে বিদ্যুৎ বাংলাদেশ আমদানি করত তা কিন্তু বাংলাদেশের বিলাসিতা ছিল না, তা কিন্তু ছিল বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের আর্থিক উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়াও বাংলাদেশে আরও একটি প্রচার দেখা যায়, ভারতের আদানির কাছ থেকে যে বিদ্যুৎ বাংলাদেশ আমদানি করে তা অত্যন্ত ব্যয়বহুল। 2024 সালের বিজনেস স্ট্যান্ডার্ড, যা বাংলাদেশের একটি সংবাদ সংস্থা, তারা এই প্রতিবেদন লেখে শুধুমাত্র সস্তা হওয়ার জন্য ভারত থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি করা মোটেও উচিত নয়। অর্থাৎ তারা স্বীকার করছে ভারত থেকে যে বিদ্যুৎ আমদানি হয় তা তুলনামূলকভাবে অনেক সস্তা। এক্ষেত্রে চীনের কাছ থেকে পাকিস্তান যে রেটে বিদ্যুৎ কেনে
তার একটি পরিসংখ্যান দেখে নেওয়া যেতে পারে। বিজনেস স্ট্যান্ডার্ডের ওই প্রতিবেদনে আরও লেখা হয়েছে যে বাংলাদেশ যে এলএনজি থেকে বিদ্যুৎ উৎপন্ন করে তার যে উৎপাদন ব্যয় তা ভারত থেকে আমদানিকৃত যে বিদ্যুৎ তার তুলনায় কিন্তু অনেক বেশি। এবার একটু ভালো করে যদি এই চার্টের দিকে দেখা হয় তাহলে বাংলাদেশের যে টোটাল বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তার কিন্তু বেশিরভাগটাই এই এলএনজি, অর্থাৎ বিদ্যুতের দামের জন্য ভারত কিন্তু কোনো পক্ষেই হয়তোবা দায়ী নয়। আবার 2024 সালের 14ই জানুয়ারি ডেইলি ইন্ডাস্ট্রি নিউজে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল সেখানে একবার চোখ বুলালেই বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের যে কস্ট সেটা আমরা সহজেই বুঝতে পারি। সেই হিসেবটা একবার দেখে নেওয়া যাক। সেখানে বলা হয়েছে চীনের সাহায্যে যে পায়রা বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছিল 2022-23 অর্থ বছরে, অর্থাৎ গত বছরে কয়লার দাম বৃদ্ধি পাওয়ার জন্য সেখানে যে জ্বালানি খরচ তা প্রায় 43% কিন্তু বৃদ্ধি পেয়েছে, আর উৎপাদন খরচ বৃদ্ধি পেয়েছে প্রায় 22%-এর কাছাকাছি। এভাবে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ দাঁড়িয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় 13.5 টাকার মতো। এর সঙ্গে যদি আরো লাভ যোগ করা হয় তাহলে সেক্ষেত্রে তার মূল্য দাঁড়ায় প্রায় 18.5 টাকা। আদানির থেকে যে বিদ্যুৎ আমদানি করা হয় ভারত থেকে তা প্রায় 12 টাকার কাছাকাছি। যেখানে পায়রা বিদ্যুৎ কেন্দ্রে বাংলাদেশের নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র এবং বাংলাদেশের টাকা ইনভেস্টেড রয়েছে, সেখানে আদানি বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু বাংলাদেশের কোনো টাকা কিন্তু ইনভেস্টেড নেই। তাই নিজে বিদ্যুৎ তৈরি করেই যদি সেখান থেকে 18 টাকা দামে বিদ্যুৎ ক্রয় করতে হয়, তার সঙ্গে যেখানে 1 টাকাও ইনভেস্ট নেই সেখান থেকে যদি 12 টাকায় বিদ্যুৎ পাওয়া যায়, তাহলে কোনটি বাংলাদেশের জনগণের ক্ষেত্রে লাভজনক সেটি সহজেই অনুমেয়। এছাড়াও অন্যান্য আরও বিষয় রয়েছে, যেমন নদী চুক্তি, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি, এই সমস্ত কিছুই সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য একটি বিস্তারিত প্রতিবেদন প্রয়োজন। তাই সেই বিষয়টি আমরা অন্য কোনো ভিডিওর মাধ্যমে দেখে নেব। এই ভুল ইনফরমেশনের মাধ্যমে শুধুমাত্র ভারত যে প্রভাবিত হচ্ছে তা নয়, বাংলাদেশের যে সাধারণ মানুষ তারাও কিন্তু আর্থিকভাবে এবং সামাজিকভাবে প্রভাবিত হচ্ছে এবং ধীরে ধীরে দারিদ্রতার দিকে এগিয়ে যাচ্ছে। আর এই ভুল ইনফরমেশনের কারণে অপরদিকে একদল ক্ষমতা নিজের স্বার্থসিদ্ধির কাজ করে যাচ্ছে।